টাইটানিকের ধ্বংসাবশেষের উপর অনুসন্ধান করার সময় গবেষকরা একটি আজব জিনিস লক্ষ্য করে। সমুদ্রের নিচে জাহাজের সামনের অংশটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে, কিন্তু জাহাজের পেছনের অংশটি খুবই খারাপ কন্ডিশনে পড়ে আছে, তাও আবার 2000 ফিট দূরত্বে পড়ে আছে। যদিও টাইটানিক ডুবির দুর্ঘটনা ঘটে প্রায় 110 বছর পূর্বে, আর এত বছর ধরে জলের নিচে পড়ে থাকার কারণে লোহা আর স্টিলে মরিচা ধরে নষ্ট হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি এই দুটি অংশ একটি মাত্র জাহাজেরই হয়ে থাকে আর দুটি অংশ একই সময় ডুবে থাকে, তাহলে সামনের আর পেছনের অংশের মধ্যে এত বেশি পার্থক্য কেন? গবেষকদের মতে 1912 সালে সেই কালো রাতে টাইটানিকের সঙ্গে বরফের পাহাড়ের ধাক্কা লাগা ছাড়াও সেদিন জাহাজের সঙ্গে আরো অন্য কিছু ঘটেছিল, যার কারণে জাহাজের পেছনের অংশটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1912 সালে যেই রাতে টাইটানিক দুর্ঘটনার শিকার হয়, সেই সময় জাহাজটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে 700 কিলোমিটার দূরে কালো অন্ধকার সমুদ্রের মাঝে একা ছিল। দুর্ঘটনার সময় টোটাল 2240 জন যাত্রী উপস্থিত ছিল, যার মধ্যে কেবল 1500 জন যাত্রী এই দুর্ঘটনায় মারা যায়। একটা সময় যেই জাহাজের মার্কেটিং করা হয়েছিল জীবনে না ডোবা জাহাজ বলে, কিন্তু সেই না ডোবা জাহাজের সব গর্ব মাত্র 2.5 ঘন্টার মধ্যে নেচারের ক্ষমতার সামনে চূর্ণ হয়ে যায়। এই দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী কেবল তারাই ছিল যারা কোনোভাবে ডুবে যাওয়া জাহাজ থেকে নিজেদের জীবন বাঁচাতে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছিল, আর যারা লাইফ বোর্ডে বসে পড়েছিল। হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগা থেকে শুরু করে জাহাজটি ডোবা পর্যন্ত যা কিছুই ঘটেছিল সবকিছুর রেকর্ড কেবল ওই আই উইটনেস ছাড়া আর কারো কাছে ছিল না, যারা নিজেরাই ঠান্ডা জল থেকে জীবন বাঁচানোর জন্য লড়াই করতে ব্যস্ত ছিল। যখন টাইটানিক হিমশৈলের সঙ্গে ধাক্কা মারে, সেই সময় আরো 9টি জাহাজ নর্থ আটলান্টিকে ট্রাভেল করছিল, আর এরা একই শিপিং লেনের মধ্যে ছিল। জাহাজটি ডোবার সময় রেস্কিউর জন্য প্রত্যেকটি জাহাজকে ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়, কিন্তু প্রথম রেস্কিউ শিপ RMS কার্পেথিয়া জাহাজ ডোবার 1.5 ঘন্টা পর সেখানে উপস্থিত হয়। তারপরেও এটা ছিল তাদের জন্য সৌভাগ্য, তারা টাইটানিক থেকে ডিস্ট্রেস কল রিসিভ করে, না হলে যারা ঠান্ডা জলে জীবন আর মরণের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ছিল তাদের জীবন বাঁচত না, আর টাইটানিক দুর্ঘটনার আসল সত্য আজও মানুষ জানতে পারত না। ইনভেস্টিগেশনের সময় প্রথমে কেউই বুঝতে পারছিল না যে আসলে সেই রাতে জাহাজটির সঙ্গে কি ঘটেছিল, কিন্তু পরবর্তীতে সার্ভাইভাররা জানায় জাহাজটি একটি বিশাল বরফের পাহাড়ে আঘাত করে। উইটনেসদের এই রিপোর্টটিকে ইনভেস্টিগেটররা বিশ্বাসও করে নেয়, কারণ রেস্কিউ টিম সচক্ষে দেখেছিল যে বরফটির মধ্যে তখনও টাইটানিকের রেড পেইন্টের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পর আই উইটনেস আর এভিডেন্স দেখে ইনভেস্টিগেশন রিপোর্টে বলা হয় টাইটানিকের রাইট সাইডে 300 ফিট গর্ত হয়ে যায়, মানে টাইটানিকের এক সাইডে 1/3 ক্র্যাক পড়ে যায়। কিন্তু অন্যদিকে উইটনেসরা বলে যে টাইটানিক সম্পূর্ণ ডুবতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। ইনভেস্টিগেটরদের মতে যদি বাস্তবেই টাইটানিকের 300 ফিট বড় গর্ত তৈরি হয়, তাহলে জাহাজটি ডুবতে 2.5 ঘন্টা নয়, বরং 10 মিনিটের মধ্যেই ডুবে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বাস্তবে কি ঘটেছিল জাহাজটির সঙ্গে, সেই সময় কারো কাছে সঠিক ধারণা ছিল না। সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য প্রয়োজন টাইটানিক জাহাজকে খুঁজে বের করা। সেই সময় টেকনোলজি বর্তমানের মতো এতটা অ্যাডভান্সও ছিল না, তাই বিশাল সমুদ্রের মাঝ থেকে জাহাজটিকে খুঁজে বের করাও সহজ কাজ ছিল না। কয়েক বছর ধরে টাইটানিকের ধ্বংসাবশেষকে খোঁজার অভিযান চলতে থাকে। যত দিন যেতে থাকে টাইটানিকের দুর্ঘটনাকে মানুষ ভোলার পরিবর্তে এর রহস্যকে জানার জন্য আরো আগ্রহ বাড়তে থাকে। আপনি শুনলে অবাক হবেন, টাইটানিক ডোবার পর এত প্রশ্ন রেখে গিয়েছিল যে কেবল 73 বছর ধরে শুধু জাহাজটিকে খুঁজে বের করার জন্য সার্চ অপারেশন চালানো হয়। অবশেষে 1985 সালে প্রথম টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এটা ছিল মারিন ইন্ডাস্ট্রির জন্য সবথেকে বড় সাফল্য। এখন সময় এসেছে সেই সব কৌতূহল উত্তর খোঁজার যা টাইটানিক ডোবার পর জন্ম দিয়েছিল। এক্সপার্টদের নিয়ে অনেকগুলি এক্সপেডিশন অ্যারেঞ্জ করা হয়, যারা টাইটানিকের ধ্বংসাবশেষের অসংখ্য পিকচার ক্যাপচার করে। ওশেনিক এক্সপ্লোরার পল হেনরি প্রায় 30 বারেরও বেশি টাইটানিককে নিয়ে গবেষণা করার জন্য টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে চাই, যিনি রিসেন্টলি ঘটে যাওয়া টাইটান সাবমেরিন দুর্ঘটনার ভিকটিম ছিলেন। কিন্তু তিনি একবারও টাইটানিকের হালের সাইডে 300 ফুট বড় গর্ত দেখতে পাননি। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ক্যাপচার করা এই ফটোটি দেখে অনুমান করা যায় যে কেবল 30 ফুট এরিয়ার মধ্যে কিছু একটা আঘাত লেগেছিল, আর এই এরিয়াটা টোটাল 11 স্কোয়ার ফুটের মধ্যে পড়ে। ক্যালকুলেশন করলে দেখা যায় এই ছোট্ট গ্যাপটি দিয়ে 370 গ্যালন জল প্রতি সেকেন্ডে টাইটানিকের ভেতর প্রবেশ করতে থাকে। আর এত স্পিডে জল ঢোকার অর্থ সম্পূর্ণ জাহাজটি জল দ্বারা পূর্ণ হতে টোটাল 2.5 ঘন্টা সময় লাগবে। আর আই উইটনেসদের রিপোর্ট অনুযায়ী টাইটানিকও সেই রাতে 2.5 ঘন্টার মধ্যেই ডুবেছিল। অবশেষে 73 বছর পর একটা রহস্যের সমাধান করা হয়, মানে টাইটানিকে 300 ফুট বড় গর্ত তৈরি হয়নি, বরং বরফের ধাক্কা লাগায় 30 ফুট ফাটল ধরে গিয়েছিল। কিন্তু কেবল এটাই একমাত্র রহস্য নয়, এখনো আরো রহস্য সমাধান বাকি রয়েছে। টাইটানিক ধ্বংসাবশেষের উপর ইনভেস্টিগেশন করার পর গবেষকরা বুঝতে পারছিল না যে জাহাজের সামনের অংশ যাকে বাও বলা হয়ে থাকে, এই অংশটা এর পেছনের অংশ যাকে স্ট্রান বলা হয়, এর থেকে কিভাবে বেশি ভালো কন্ডিশনে নিচে পড়ে। আর এই দুটোর মধ্যে এত বেশি দূরত্বই বা কেন? এই রহস্যটিকে সমাধান করার জন্য হাইটেক সোনার টেকনোলজির সাহায্য নেওয়া হয়। ROV মেশিনকে জলের নিচে পাঠিয়ে টাইটানিক থেকে শুরু করে টাইটানিকের এরিয়ার কয়েক লাখ ফটো ক্যাপচার করা হয়। এরপর এই ফটোগুলি নিয়ে কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে টাইটানিকের ধ্বংসাবশেষের একটি 3D মডেল তৈরি করা হয়।
এই 3D মডেলে প্রতিটা ছোট ছোট ডিটেলসকে অন্তর্ভুক্ত করা হয়, যা সাধারণ ক্যামেরা বা খালি চোখের সাহায্যে দেখা সম্ভব নয়। 3D মডেলে দেখা যায় টাইটানিকের সামনের অংশটির সবকিছু ভেঙে ভিতর দিকে ঢুকে গেছে, যেন জাহাজটা স্টিলের নয়, কাগজের তৈরি। আর এর আশেপাশে অসংখ্য ছোট ছোট পার্টস খুলে পড়ে আছে। কেবল এর সঙ্গে একতলা বিল্ডিং এর সমান দুটো বড় বড় ইঞ্জিন অ্যাটাচ রয়েছে। এই মডেলের মধ্যে আরো একটি গোপন রহস্য রয়েছে, আর এই রহস্যটি জাহাজের পেছনের অংশটি এত বাজে কন্ডিশনে পড়ে থাকার দিকে ইঙ্গিত করে। 110 বছর পূর্বে যখন জাহাজের পেছনের অংশটি সমুদ্রের তলদেশে হিট করে, এর চিহ্ন আজও এখানে মার্ক রয়েছে, যাকে কেবল 3D মডেলের সাহায্যে দেখা সম্ভব। এই চিহ্নটিকে দিকে নিশ্চিতভাবে বলা যায় যে যখন পেছনের পার্টটি ভেঙে সমুদ্রের তলদেশের দিকে যাচ্ছিল, তখন এই অংশটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। এক্সপার্টরা এই চিহ্নটিকে দেখে মন্তব্য করেন যে পেছনের এই অংশটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে ঘুরতে ঘুরতে জলের নিচের দিকে নামে। জাহাজের পেছনের অংশটি যখন এত গতিতে জলের নিচের দিকে নামতে থাকে, তখন জলের চাপে জাহাজের লুজ পার্টগুলো খুলে যেতে থাকে। আর যখন 4 কিলোমিটার নিচে সমুদ্রের তলদেশে হিট করে, এর সব ডেস্ক ভিতর দিকে চেপে যায়। অন্যদিকে বাউ সেকশন মানে সামনের অংশটির ডিজাইন হাইড্রোডাইনামিক, মানে এই অংশটি সহজেই জলকে ভেদ করে যেতে পারবে। ঠিক যেভাবে জাহাজ জলের উপর চলার সময় জলকে ভেদ করে সহজেই নিজের রাস্তা তৈরি করে নিতে পারে, এই কারণে সামনের অংশটি পেছনের অংশের মতো ঘুরতে ঘুরতে নিচের দিকে নামেনি, প্লাস জলের চাপও এর উপর সেভাবে অ্যাটাক করেনি। অবশেষে 110 বছর পূর্বে ঘটে যাওয়া দুর্ঘটনার আরো একটি রহস্যকে সমাধান করে নেওয়া হয়, কিন্তু তারপরেও আরো একটি কৌতূহল রয়েছে, আর এর উত্তরকে খুঁজে বের করার জন্য এক্সপার্টরা আবারও গবেষণা শুরু করে দেয়। আর এই কৌতূহলটি হলো টাইটানিক জাহাজ কোন সময় দুই ভাগে ভেঙে বিভক্ত হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন, যখন প্রত্যক্ষ সাক্ষীরা টাইটানিককে দুই ভাগে বিভক্ত হয়ে ডোবার বিবরণ দেয়, সেই সময় কেউ তাদের রিপোর্টকে বিশ্বাস করেনি। এক্সপার্টরা মনে করেছিল সেই সময়ের সবথেকে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে নির্মাণ করা জাহাজ কখনোই দুই ভাগে বিভক্ত হতে পারে না। যখন বাউ সেকশনে জল পূর্ণ হয়ে যায়, তখন সেটা জলের নিচে চলে যায়। এর ফলে স্টার্ন সেকশনের পুরো ওয়েট একদম সেন্টারে পড়তে থাকে। এই সময় পেছনের অংশটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, কিন্তু সেন্টার পয়েন্টে এত বেশি প্রেসার পড়ায় এটা তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু সোনার স্ক্যানিং এর দ্বারা তৈরি করা 3D মডেল অন্য ব্যাখ্যা দেখায়। টাইটানিকের বিভিন্ন পার্টস আর্টিফ্যাক্ট জাহাজ থেকে অনেক দূরের দিকে সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেমন কফি কাপ, ডিনার প্লেট, বুট জুতো, ডেক বেঞ্চ, এছাড়াও যাত্রীদের পার্সোনাল জিনিসপত্র। এদের মধ্যে 90% জাহাজের পেছনের অংশ। টোটাল 10,000-এরও বেশি আইটেম 3.2 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে পড়ে রয়েছে। যদি জাহাজের পেছনের অংশটি উপরে পৃথক হয়ে যেত, তাহলে এর অর্থ স্টার্ন সেকশনটি সমুদ্রের তলদেশে পৌঁছাতে এর ছোট ছোট পার্টস আর আর্টিফ্যাক্টগুলো 2.3 স্কোয়ার কিলোমিটার এরিয়ার থেকেও আরো বেশি দূরে ছিটকে পড়তো, যেমনটি আপনারা এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন। এই কারণে এক্সপার্টরা মন্তব্য করেন যে জাহাজটি উপরেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ঠিকই, কিন্তু এটা তখনও একে অপরের সঙ্গে অ্যাটাচ ছিল, আর সমুদ্রের তলদেশের একদম কাছে এসেই দুটো সেকশন পৃথক হয়ে যায়। আর ঘুরতে ঘুরতে পেছনের অংশটির ডিরেকশন চেঞ্জ হয়ে 2000 ফুট দূরত্বে এসে পড়ে। আজ টাইটানিকের পুরো বডিতে মরিচা ধরে গেছে, আর যত গতিতে এতে মরিচা ধরছে, হয়তো আরো কয়েক দশক পরে জাহাজটি সমুদ্রে ভ্যানিশ হয়ে যাবে।